বন্ধুরা, আজ আপনাদের শোনাবো লেখক শ্রী অদৃশ বর্ধনের রহস্য গল্প কফিন ক্লাব। গল্পটা শুনেছিলাম এক পণ্ডিতের মুখে। মিশরের প্রাচীন রহস্য নিয়ে তার অনেক কেতাব আছে, দেশ বিদেশে নাম আছে। বয়সে বৃদ্ধ, পেশায় প্রফেসর। নাম ওইটুকুই গোপন রাখবো। প্রফেসরের ইচ্ছে তাই। যৌবনে প্রফেসরকে ইজিপ্ট যেতে হয়েছিল, একবার নয় কয়েকবার। পিরামিড, স্ফিংস নিয়ে যার গবেষণা, মিশরের মাটিতে তাকে না গেলেই নয়। সঙ্গে থাকতো পোর্টেবল টাইপরাইটার। সারা দিন টোটো করতেন মিউজিয়ামে আর কিউরিও শপে। গলি ঘুজির মধ্যে খুঁজে খুঁজে বের করতেন দিনহীন চেহারার দোকান। দোকানদারের সঙ্গে ভাত জমিয়ে সংগ্রহ করতেন হরেক রকম প্রাচীন বস্তু। মিশরীয় খটমট নামগুলি প্রফেসর বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গেই ভুলে গেছি। আগা গোড়া প্রফেসর একটি কথাই বলেছেন, এ কাহিনী অলৌকিক কাহিনীর পর্যায়ে পড়ে। কিন্তু বিংশ শতাব্দীর বিজ্ঞান জানা মানুষ অতি প্রাকৃত কাহিনী আর বিশ্বাস করে না। আমিও তাই কাউকে বলিনি। মিথ্যে অপবাদ কুড়িয়ে লাভ কি? তবে তুমি উদ্ভট গল্পের লেখক, তোমার কলমে এ গল্প প্রকাশ পেলে আর যাই হোক, লোকে আমার টিকিও ছুঁতে পারবে না। কিন্তু বিজ্ঞানের ছোট্ট গণ্ডির বাইরে বিরাট জ্ঞানের সাগর রয়েছে পড়ে। কতটুকুই বা আমরা জেনেছি? যা জানি না তার সবই কি গাঁজাখুরি, আজগুবি বা অবিশ্বাস্য? মিশরের পিরামিড আজ সারা পৃথিবীতে বিস্ময় সৃষ্টি করেছে। পিরামিডের পবিত্রতা যারা নষ্ট করেছে, মমি যারা লুট করেছে, তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটছে না? রহস্যজনকভাবে তাদের অপঘাত মৃত্যু হচ্ছে না? মিশরের প্রেতাত্মার অভিশাপ যে কি সর্বনাশ, তা বারে বারে দেখা যাচ্ছে না? বলতে বলতে উত্তেজিত হয়ে পড়তেন প্রফেসর। চশমা খুলে পাইপে তামাক ঠাসতেন। স্মৃতির রোমন্থনে আবিল হতো দুই চক্ষু। খড়গ নাসিকার ঔদ্ধত্য, কিন্তু তিল মাত্র কমত না। ভাবখানা যেন, বিশ্ববাসীর বিশ্বাস অবিশ্বাসের তোয়াক্কা রাখি না। আমি যা দেখেছি, যা শুনেছি তা মিথ্যা নয়। মৃত্যু যদি একমাত্র সত্য হয়, তবে আমার কাহিনীও নিষ্ঠুর সত্য। কায়রোতে ঘটনাটা ঘটে, তারপর থেকেই মিশরের ছায়ার মারাননি প্রফেসর। লোহিত সাগরকে দূর থেকেই নমস্কার করেন। সেদিন সারা দিন টাইপ করেছিলেন প্রফেসর। লন্ডন এবং বোম্বাইয়ের দুটি গবেষণা পত্রিকায় প্রকাশ পাবে তাঁর প্রবন্ধ। তাই ভোর 6টা থেকে এক নাগারে খটাখট করে গেছেন, খাওয়া দাওয়ার সময়টুকু বাদে। সন্ধ্যের দিকে চোখ যখন আর চলে না, আঙুল যখন পঙ্গু হবার উপক্রম, তখন বাধ্য হয়ে উঠে পড়লেন প্রফেসর। খোলা হাওয়ায় মস্তিষ্কের আবিলতা পরিষ্কার করার মতলব নিয়ে হাঁটতে লাগলেন যে দিকে খুশি। হাঁটতে হাঁটতে পথিমধ্যে পেলেন একটা পানাগার। আসব পানের সুসজ্জিত আড্ডা। কি মতিভ্রম হলো, ভেতরে প্রবেশ করলেন। প্রফেসর ধোয়া তুলসী পাতা নন। যিনি পাশ্চাত্যের একাধিক শহরে জ্ঞানার্জন করেছেন, সুরাই তার নিরাসক্তি থাকার কথা নয়। সেদিন কিন্তু মাত্রা চড়ে গিয়েছিল। সারা দিনের খাটুনি আর একলা থাকার যন্ত্রণা ভোলবার জন্যই বোধ করি পরপর কয়েক পেগ স্কচ গলার্ধকরণ করলেন প্রফেসর। তরল অগ্নি শিরায় শিরায় হলো প্রবাহিত। মাথার মধ্যে জাগ্রত হলো রিমঝিম রিমঝিম ভাব। ভালোই লাগছিল। শরীর অসম্ভব হালকা, তুলোর মতো। মাটিতে পা পড়ছে কি পড়ছে না বোঝা যায় না। মাথায় সেই ভার ভার ভাবটাও নেই। মনের মধ্যে মিষ্টি আবিলতা। আবার রাস্তায় পা দিলেন প্রফেসর। দ্বীপের আলোয় চেনা রাস্তাগুলো অদ্ভুত মনে হলো। এরপর থেকেই যেন স্বপ্নের ঘোরে চলেছিলেন উনি, কিন্তু চেতনা স্পষ্ট ছিল। যা দেখেছেন, যা শুনেছেন, তা আজও মনে আছে। কায়রোর পথঘাট অচেনা নয় প্রফেসরের, কিন্তু সেদিন সেই সন্ধ্যায় সোমরস পানের পর সব কিছুই তার কাছে নতুন রূপে ধরা দিল। সারা দিন তার মাথায় মিশরের প্রাচীন রহস্য আবর্ত সৃষ্টি করেছে। মদের ঘোরে এখন তিনি সেই সবেরই ছায়া দেখলেন আশপাশে। পা কোথায় চলেছে সে খেয়াল আর রইল না। মনে হলো যেন শূন্যে ভেসে চলেছেন। পার্থিব চিন্তা নিয়ে মাথা ব্যথা ছিল না প্রফেসরের।
সেই জন্যেই কি অপার্থিব চিন্তার কুহেলিতে আচ্ছন্ন হলো তাঁর চেতনা? কে জানে। কিন্তু কোন ফাঁকে যে প্রাচীন ইজিপ্ট নিয়ে ভাবতে শুরু করলেন তা তিনি নিজেই জানেন না। সহসা যেন হাজার হাজার বছর বিলীন হলো তাঁর দৃষ্টির সামনে থেকে। হারানো মিশরের ঐশ্বর্য, প্রহেলিকা আর আতঙ্ক বিমূর্ত হলো চেতনায়। বেশ মনে পড়ে সে সময় উনি হাঁটছিলেন জনবিরল একটা রাস্তা দিয়ে। এদো গলি, টিমটিমে বাতি, জনপ্রাণী নেই। মনে মনে কিন্তু উনি কল্পনা করলেন অন্য দৃশ্য। ভাবলেন, একদিকে রয়েছে মিশরীয় মন্দির, অন্যদিকে স্ফিংসের বিস্ফারিত চাহনি। এদো গলি শেষ হলো। আলোকিত রাস্তায় এসে পৌঁছলেন প্রফেসর। কল্পনা করলেন শ্বেত বস্ত্রে আচ্ছাদিত মন্দির পুরোহিতেরা চলেছে সারি বেঁধে, বাঁশি বাজছে, কাগজের ভেপু, ফেরিওয়ালার ঐকতান। প্রফেসর ভাবলেন, ভেপু নয়, এ হলো তারের বাজনার বিলাপ। উপাসনা শুরু হয়েছে। রক্ত রাঙা গোলাপের উপচার দিয়ে কুমারী বলির আয়োজন চলছে দেবতা আশিরিশের সামনে। যেন স্বপ্ন। পা যে কোথায় টেনে নিয়ে চলেছে প্রফেসরকে সে খেয়াল নেই। যা দেখছেন তার উপরেই মিশর রহস্যের রং চড়িয়ে কল্পনা করছেন অন্য কিছু। কখনো ভাবছেন সারি সারি মমি সাজানো পথের দুপাশে, আবার কখনো মনের চোখে দেখছেন পথিপার্শ্বে ওই যে বাড়ি, ও তো বাড়ি নয়, নরকরটি, কঙ্কালের মাথা। আলোকিত জানলাগুলোকে কল্পনা করছেন যেন খুলির অক্ষিকোটর, নাসিকা গহ্বর আর মুখবিবর। রহস্য প্রহেলিকা, বিভীষিকা, সবই যেন তালগোল পাকিয়ে কিম্ভূত কিমাকার দৃষ্টি বিভ্রমের সৃষ্টি করল মগজের মধ্যে। লোকটাকে ঠিক তখনই দেখা গিয়েছিল। রাস্তার ধারে দাঁড়িয়েছিল সাদা আলখাল্লা পরা লোকটা। ঢ্যাঙা, শীর্ণ, তীব্র চাহনি। প্রফেসর পাশ কাটিয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু কাছাকাছি গিয়েও পারলেন না। মনে হলো লোকটা যেন তার জন্যেই দাঁড়িয়ে। অপাঙ্গে তাকালেন প্রফেসর। সঙ্গে সঙ্গে বিষম চমকে উঠলেন। স্বপ্নের ছায়াছবি নিমেষে সত্য হলো। দেখলেন লোকটির পরনে প্রাচীন মন্দির পুরোহিতের বেশ। চোখ রগড়ালেন প্রফেসর। না, দৃষ্টিবিভ্রম নয়, মদের নেশা নয়, ওই সাদা আলখাল্লা দেবতা আশিরিশের সম্ভ্রম চিহ্ন আর সর্পরূপ প্রতীক চিহ্ন তো ভুল হবার নয়। বিপুল বিস্ময়ে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রফেসর। এতক্ষণের বিকট কল্পনা কি শেষে প্রকট হলো চোখের সামনে। আচম্বিতে লোকটা আলখাল্লার মধ্যে থেকে হাত বাড়ালো, হাতে একটা সিগারেট। বলল, মিস্টার, দেশলাই আছে? প্রাচীন মিশরীয় পুরোহিতের এহেন আধুনিক নেশা দেখে মুহূর্তে পরিষ্কার হলো বিভ্রম। মনে পড়ল ইজিপ্টের বহুরূপীদের বৃত্তান্ত। বিদেশি ট্যুরিস্টদের সামনে প্রাচীন মিশরীয় পোশাকে সেজে গুজে ওরা দাঁড়ায়। পয়সা লোটবার ফিকির নয়, বিদেশিদের চিত্ত বিনোদনই মুখ্য উদ্দেশ্য। হেসে দেশলাই বের করলেন। প্রফেসর নিজেও একটা সিগারেট ধরালেন, মুডে থাকার জন্যই বোধহয়। ফুটপাথে দাঁড়িয়েই আলাপ জমল দুজনের মধ্যে। ভদ্রলোকের নাম, না থাক, আসল নামে দরকার নেই, ধরা যাক নামটা পাশানবিশ। প্রফেসরের নাম শুনে পাশানবিশ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, বিসমিল্লাহ, গতকালই তো আপনার প্রবন্ধ পড়লাম কাগজে। মিশরকে আপনি যে কোনো মিশরীয়র চাইতে বেশি জেনেছেন প্রফেসর। প্রফেসর খুশি হলেন তারিফ শুনে। এ কথা সে কথার পর পাশানবিশ বললেন, এখন আপনার কাজ কি? কিছু না, স্রেফ হাওয়া খাচ্ছি। তাহলে চলুন আমার গরিবখানায়, খানাপিনা করবেন, অনেকের সঙ্গে আলাপও হবে, বলে অদ্ভুত হাসলেন পাশানবিশ। প্রফেসর অরাজি হলেন না। যেতে যেতে শুনলেন যাদের সঙ্গে উনি আলাপ করতে যাচ্ছেন তারা প্রত্যেকেই প্রাচীন মিশর নিয়ে ভাবেন। তাদের একটা ক্লাবও আছে। আজ তাদের ক্লাবের বাৎসরিক অধিবেশন এবং সেই উপলক্ষে খানাপিনার আয়োজনও হয়েছে। ক্লাবের সবাই বিচিত্র সাজে সাজবেন। প্রাচীন মিশরকে যেন দেখা যাবে খানাপিনার টেবিলে। পাশানবিশ সেজেছেন মন্দির পুরোহিতের সাজে, আবার কেউ ধারণ করবে দেবদেবীর ছদ্মবেশ।
অথবা আরও উদ্ভট সজ্জা, যা এখন মিউজিয়ামে দেখা যায় বা পিরামিডের কবরে শোভা পায়। কিউরিও শপেই বা বানায়, কিউরিও শপেই মানায়। প্রফেসর কিন্তু কিন্তু করেছিলেন নিজের আধুনিক দেশবাসের জন্য। এমন সুন্দর সমাবেশে উনি খাপছাড়া হবেন নাকি? মোটেই না, আশ্বাস দিয়েছেন পাশানবিশ। প্রফেসরের কথা নাকি ক্লাবে এত বেশি আলোচনা হয়েছে যে মুখোশ দিয়ে ঢাকা মুখে ওকে দেখলে কেউই খুশি হবেন না। চোখের দেখা না দেখলে কি আলাপ জমে? খোশামোদ কে না ভালোবাসে। প্রফেসরও বিলক্ষণ পুলকিত হলেন। তাছাড়া পাশানবিশের সঙ্গে গেলে লাভ ছাড়া লোকসান নেই। দোষের মধ্যে ভদ্রলোক বড্ড বকেন, মুখে যেন তুবড়ি বসানো, নানান কথা। এদের এই ক্লাবের নাম নাকি কফিন ক্লাব। এরা অলৌকিক বিষয় নিয়ে চর্চা করেন, তন্ত্র মন্ত্র ভূত প্রেত নিয়ে গবেষণা করেন। আজকের বাৎসরিক অধিবেশন তাই বিলক্ষণ গুরুত্বপূর্ণ। আজকে এমন একটা অনুষ্ঠান আছে যা স্বচক্ষে দেখার সৌভাগ্য কারো হয় না। তবে প্রফেসর হলেন গবেষক, পুরাকালের মিশর তার নখদর্পণে। তার উচিত এই বিশেষ অনুষ্ঠানটি স্বচক্ষে দেখা। ক্লাবের সভ্যদের যদিও আজকে চেনা মুশকিল হবে, প্রত্যেকেই বিদঘুটে মুখোশ ধারণ করবেন কিনা। পিশাচ আর শরীরী আতঙ্ক, জাদুকর আর অতি প্রাকৃত বিভীষিকাদের কিম্ভূত কিমাকারদের ছদ্মবেশে জমায়েত হবেন ওরা। তার পরের ঘটনা প্রফেসর নিজেই দেখবেন। পাশানবিশের বক্তৃতার তোড়েই পথের নিশানা হারিয়ে ফেলেছিলেন প্রফেসর। এমনকি যে বিরাট প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন, তার বাইরেটা কীরকম তাও দেখবার সুযোগ পেলেন না। খোলা দরজা দিয়ে প্রবেশ করলেন ভেতরে। কিছুক্ষণ পরেই বুঝলেন এ প্রাসাদের নাম হওয়া উচিত দুঃস্বপ্নের পুরী। প্রথমেই হলঘর, রক্ত রং, লোহিত বর্ণের আস্তরণ, ঘরের কড়ি কাঠ থেকে কার্পেট পর্যন্ত। কোথাও রং চড়া, কোথাও ফিকে, কোথাও গাঢ়, কোথাও উগ্র। দরজার ভারী পর্দা, ঘাস কোমল গালিচা, আসবাবপত্রের ঢাকনি সমস্তই লাল রঙের। কড়িকাঠ থেকে ঝুলছে একাধিক ঝাড়বাতি। ঘরের কোণে কোণে শ্বেতপাথরের ফাঁপা স্ফিংস মূর্তির মধ্যে বিদ্যুৎ বাতি। টেবিলের ওপর শেডে ঢাকা নরম মোম প্যাটার্ন বাতি, কিন্তু সবকটি থেকেই বিচ্ছুরিত হচ্ছে লাল কিরণ। রক্ত আলোয় ভয়াল ঘরের পরিবেশ, লোহিত জ্যোতিতে থমথমে। বহেমিয়া কাঠ গ্লাসের একটি সুরাপাত্র এগিয়ে দিলেন পাশানবিশ। কারুকার্যে চোখ মোহিত হয় ঠিকই, কিন্তু ধাঁধা লাগে লাল কাচের গাঢ়তায়। ষাঁড়ের রুধিরও বুঝি এত গাঢ় নয়। টলমলে কালচে লাল রঙের সুরায় চুমুক দিলেন প্রফেসর। চনমন করে উঠল শিরা উপশিরা। মদিরার এহনো বিচিত্র স্বাদ যেন কেমন কেমন। এতক্ষণে যা অস্বাভাবিক, অসহজ, অসম্ভব মনে হচ্ছিল, কালচে লাল সুরার প্রসাদে তা অতি স্বাভাবিক, অতি সহজ, অতি সম্ভব মনে হলো। পাশানবিশ চেয়েছিলেন প্রফেসরের পানে। বললেন, চলুন, পাশের ঘরে বন্ধুরা আছে। সম্মোহিতের মতো চৌকাঠ অতিক্রম করলেন প্রফেসর। সন্ধে থেকেই মদের নেশা চেতনাকে যত না আচ্ছন্ন করেছে, তার চাইতে বেশি সম্মোহন হয়েছে ওই লোহিত ঘরে। ঘর তো নয়, যেন নরকের সিংহদ্বার। পাশের ঘরে সাক্ষাৎ নরকের দর্শন লাভ করলেন প্রফেসর। কফিন ক্লাবের সব সদস্যই হাজির সেখানে। অমানুষিক বেশবাস, নারকীয় ছদ্মবেশ, হৃদকম্প জাগানো মুখোশ, রুধির হিম করা চাল চলন। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে মনে হয় মিথ্যে নয়, এরা সত্যি। ছদ্ম নয়, এরা আসল। নকল নয়, খাঁটি। ওই তো ড্রাকুলার ছদ্মবেশে মানুষটা হাসছে পাশের মেয়েটির দিকে তাকিয়ে। মিশরীয় চোখে সুরমার প্রলেপ দিয়ে ডাগর চাহনি নিক্ষেপ করছে যে মেয়েটি, তার উদ্ধত বুকে কঙ্কালের ছবি কেন? মায়াবী নেকড়ের মুখোশ পরা একদল শরীরী আতঙ্ক পিয়ানোর সামনে রক্ত উত্তাল করা সুর মোহ সৃষ্টির চেষ্টা করছে। অর্ধ পশু অর্ধ মানবের এই রক্ত ঠান্ডা করা জমায়েতে নিজেকে খাপছাড়া মনে করতে পারলেন না প্রফেসর। সারা দিন জানিয়ে গবেষণা করছেন, এ যেন সেই সবেরই রঙ্গমঞ্চ অভিনয়।
বিশাল ডিনার টেবিল ঘিরে গুলতানি করছিল সদস্যরা। মাঝে মাঝে উচ্চ কণ্ঠের হাসি ছাপিয়ে উঠছে ঘরের সমুদ্র নির্ঘোষের মতো এক ঘেঁ কলরবকে। ওরা হাসছে, গাইছে, ঘুরছে। নরকের কীটরা বুঝি নারকীয় রঙে মেতেছে। ঘুরে ঘুরে সবার সঙ্গে আলাপ করিয়ে দিলেন পাশানবিশ। প্রফেসর সমাদৃত হলেন সবার কাছেই। তার গবেষণা প্রবন্ধ ইতিমধ্যেই ঔৎসুক্য সঞ্চার করেছিল কফিন ক্লাবে। দৈবাৎ মানুষটিকে বাৎসরিক অধিবেশনে পেয়ে সবাই অকপট আনন্দ প্রকাশ করলেন। কিছুক্ষণ পর একা দাঁড়িয়ে প্রফেসর। খাওয়া শুরুর আর বিলম্ব নেই। পাশানবিশ রয়েছেন ঘরের অন্য প্রান্তে। মাথার মধ্যে যেন লক্ষ বোলতার গুঞ্জন শুনছেন প্রফেসর। বিহবল চক্ষু ইতস্তত সঞ্চারমান। এমন সময়ে দৃষ্টিপথে আবির্ভূত হল সেই ভয়ঙ্কর মানুষটি। লাল ঘরের চৌকাঠ পেরিয়ে এলো মানুষটা, যেন পিছলে এলো মেঝের ওপর দিয়ে। পেছনে আলো থাকায় মনে হলো ছায়ায় গড়া তার ছায়ামূর্তি। শ্বেত শুভ্র আলখাল্লায় আচ্ছাদিত অঙ্গ, বড় বড় বেঁকানো নখ ঈগলের নখর রাশির মতো, আঙুলে বিশাল পাথরের আংটি, শক্ত কলার, তার ওপর মাথা। উহ, সে কি মাথা! তাকানো যায় না, কারণ তা মানুষের মাথা নয়, কুমিরের। ধর মানুষের, মাথা কুমিরের। লকলকে রক্তজিহ্বা, সবুজ শ্যাওলা ঢাকা হরহরে মুখ, তীক্ষ্ণ ছুরিকার মতো সারি সারি দাঁত, আর ক্রূর একজোড়া চক্ষু। নীলনদের কুমির দেবতা সেবেকের পুরোহিত। বিধান অনুযায়ী পুরোহিতদেরও কুমিরের মুখোশ ধারণ করতে হয়। এ লোকটির পরনে সেই ছদ্মবেশ। কিন্তু কি আশ্চর্য, ছদ্মবেশ এমন নিখুঁত হয়! প্রফেসরের কেন জানি মনে হলো এ সজ্জার নকল নয়, আসল। এ মুখোশ নিরীহ না, নির্মম। গালিচার ওপরে শব্দহীন দ্রুত গতিতে কুমির দেবতার পুরোহিত এগিয়ে এলো। ঘরের মাঝে অবরুদ্ধ বিস্ময়ে পাশানবিশের দিকে ফিরেছিলেন প্রফেসর। কে এই মূর্তিমান প্রহেলিকা, তা জানা দরকার। পাশানবিশ ধারে কাছে নেই। আবার সামনে ফিরলেন প্রফেসর। কুমির মুখো মানুষটাকে আর দেখতে পেলেন না। এদিকে ওদিকে তাকালেন প্রফেসর, কিন্তু লোকটা যেন সত্যিই জাদুকর। নিমেষে ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছে, উধাও হয়েছে দৃষ্টিপথ থেকে। খেতে বসে এ প্রসঙ্গ আর মনে ছিল না, খাওয়ার পরেও না। মনে পড়ল অনেকক্ষণ পরে, যখন সর্বনাশের আর দেরি নেই। কফিন ক্লাবের সদস্যরা আহার সমাপন করে ধূমপানে মন দিয়েছিল। পাশানবিশ প্রফেসরকে ডেকে নিয়ে গেলেন লাইব্রেরি ঘরে। ঘরের ঠিক মাঝখানে একটা মস্ত টেবিল। টেবিলের চারদিকে বসে চারজন মুখোশধারী গবেষক। কফিন ক্লাবের এরা চাই। অলৌকিক প্রসঙ্গে বিলক্ষণ তাত্ত্বিক, তন্ত্রমন্ত্রে পারদর্শী। পাশানবিশ বললেন, আপনাকে আজ আমন্ত্রণ জানিয়েছি নিছক আলাপ পরিচয়ের জন্য নয়। আজ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান আছে। কফিন ক্লাবের পত্তন যে জন্যে, আজ রাত্রে তার সাধনা আমরা করব। এ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সব সদস্যের প্রবেশাধিকার নেই, কিন্তু সদস্য না হয়েও আপনি থাকবেন, কারণ আমরা চাই আমাদের কৃতিত্ব আপনার গবেষণা প্রবন্ধে স্থান পাক। আমরা প্রচার বিমুখ নই, তাই আপনাকে আমাদের দরকার। এখন যা ঘটবে আপনার সামনেই ঘটবে। চেয়ে রইলেন প্রফেসর, কি বলবেন বুঝতে পারলেন না। ঘর নিস্তব্ধ। পাশানবিশ নৈঃশব্দ আর ভঙ্গ করলেন না। নীরবে মস্ত টেবিলটার কিনারায় একটা গোপন বোতাম টিপে ধরলেন। ঘটাং করে শব্দ হলো। এতক্ষণ যা টেবিলের ড্রয়ার মনে হচ্ছিল, আচম্বিতে তা খুলে নেমে এলো মেঝেতে। ভেতরের গোপন প্রকোষ্ঠ এবং একটি সবাধার। পাশানবিশ একাই কফিনটাকে টেনে আনলো বাইরে। মৃদু আলোয় দেখা গেল একটা ডালা খোলা আধার। ভেতরে শুয়ে ফেটি জড়ানো মমি। মমির বুকে রক্ষিত জেড পাথরের ফলক। প্রাচীন মিশরীয় হরফে কি যেন লেখা, আর একটা কুমির মূর্তি খোদাই করা। দেখেই যেন লক্ষ ভোল্টের বিদ্যুৎ খেলে গিয়েছিল মগজের কোষে কোষে। এ মমি প্রফেসর চেনেন,
জানেন ওই জেড ফলকের সাংকেতিক হরফের অর্থ কী। তাই স্থাণুর মতো দাঁড়িয়ে বিস্ফারিত চোখে শুধু চেয়ে রইলেন হাজার হাজার বছর আগে বিগত প্রাণ পুরোহিতের মমি মূর্তির পানে। কুমির মুখ দেবতা সেবেকের 4 পুরোহিতের মমি আজ পর্যন্ত পিরামিড লুট করে পাওয়া গিয়েছে। প্রতিটি লুঠেরার জীবনাবসান ঘটেছে রহস্যজনকভাবে। কেননা নীল নদের কুমির মুখ দেবতা সেবেক রক্তলোলুপ ছিলেন। তাকে আরাধনা করতে হতো কুমারীর রক্ত দিয়ে। বিনিময়ে সেবেক নাকি রক্ষা করতেন পুরোহিতদের। জন্মচক্র পূর্ণ না হওয়া পর্যন্ত দেহমুক্ত আত্মা যাতে বারে বারে ফিরে আসতে পারে মমি দেহে, তার ভার নিতেন দেবতা স্বয়ং। তাই মমি লুঠেরারা নিহত হতো অস্বাভাবিকভাবে। মমির বুকে রক্ষিত ওই যে জেড পাথর, প্রফেসর জানেন ও পাথরে কি লেখা আছে। হুঁশিয়ার বাণী। লুঠেরাকে সতর্ক করে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও যদি বিকৃত হয় মমির রক্ষাবন্ধনী, সর্বনাশ অনিবার্য। দেবতা স্বয়ং আসবেন তার উপাসকের পবিত্রতা রক্ষা করতে। সেই মুহূর্তে প্রফেসরের চোখের সামনে যেন ভেসে উঠল প্রাচীন মিশরের পুরোহিততন্ত্র। মিশরের অধিপতি ফারাওকে ঠুঁটো করে এই পুরোহিতরাই অন্তরাল থেকে রাজ্য শাসন করেছেন। এরা সিংহাসনের পেছনে থাকতেন, অর্ধ পশু অর্ধ নরদের উপাসনা করতেন। অতিকায় সর্পদেবতা সেট, নরখাদক বুবাস্টিস, প্রচণ্ড আশিরিস এদের সাধনার বলে নাকি মূর্তি পরিগ্রহ করতেন জনগণের সামনে। শৃগাল মস্তক নিয়ে আনুবিস হানা দিতেন। রক্তলোভী মায়াবী নেকড়ের দল ছাড়খাড় করত নিরীহ গ্রামবাসীদের। নীলনদের কুমির দেবতা সেবেক বছরে একবার মেমফিস মন্দিরে দেখা দিতেন। তখন তিনি পুরোহিতদের মতোই মানুষের দেহ ধারণ করতেন, মাথা বাদে। কুমিরের বিকট মুন্ড শোভা পেত সেখানে। বিদ্যুৎ ঝলকের মতোই এতগুলি চিন্তা ঝলসে উঠল মগজের কোষে। সঙ্গে সঙ্গে চোখ পড়ল টেবিলে রক্ষিত কয়েকটি পুঁথির দিকে। পাতলা কাচের আধারে রক্ষিত প্যাপিরাস পাতার জীর্ণ পুঁথি দেখেই চিনেছিলেন প্রফেসর। প্রেততত্ত্বে অপরিসীম আস্থা না থাকলে মরা জাগানো মন্ত্রের ঠাসায় পুঁথি কেউ কাছে রাখে না। প্রফেসর জানেন প্রাচীন মিশরীয়রা জীবন রহস্যের চাবিকাঠির সন্ধান পেয়েছিলেন। জীবন আর মৃত্যুর মধ্যেকার চোরাগলির সন্ধান তারা জানতেন। মমি রূপে দেহ পিঞ্জরকে রক্ষা করা হতো এই কারণেই, যে কোনো মুহূর্তে সে দেহে জীবনের সঞ্চার যাতে ঘটতে পারে। তার মন্ত্রমালার আয়োজনও থাকতো প্যাপিরাসের ওই পুঁথিতে, যে মন্ত্রের প্রতিটি শব্দোচ্চারণের সঙ্গে সঙ্গে মৃতদেহের পদধ্বনি শোনা যায় শুষ্ক জীর্ণ ভঙ্গুর মমিদেহেও। প্রফেসরের ত্রাস বিস্ফারিত চোখের মণিকায় চিন্তার বিদ্যুৎ চমক বোধহয় দেখা গিয়েছিল। পিস্তলের নলচের মতো চাহনি মেলে দেখছিলেন পাশানবিশ। প্রফেসর চোখ ফেরাতেই বললেন, চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। প্রফেসরের শুকনো গলায় এর বেশি আর কথা ফোটেনি। জেড ফলকে যা লেখা আছে তা পুরোহিতদের সাংকেতিক হরফ, খুব সম্ভব নাকাল। মানে? সাংঘাতিক লোম খাড়া হয়ে যায় শুনতে শুনতে। কাষ্ঠ হাসি হাসলেন পাশানবিশ। এ মমি পেলেন কোথায়? সোজা পথে নয়, নিগুড় হাসি হাসলেন পাশানবিশ। বিস্তর অর্থ ব্যয় করতে হয়েছে গভর্নমেন্টের মুখ বন্ধ করতে। মরুভূমির ভেতর থেকে অজ্ঞাত একটা পিরামিডের জঠরে লুকানো ছিল এই মমি। সেবেকের পুরোহিত আনতে গিয়ে অবশ্য দুর্ঘটনা ঘটেছে। ক্যারাভ্যানে 9 জন লোক মারা যায়। স্বাভাবিক মৃত্যু নয়, তাতেও ঘাবড়াইনি। এখন এ মরা আমরা জাগাবো, আবার ঘুম পাড়াবো। আপনি সাক্ষী। প্রফেসর ঢোক গিলে বললেন, সেবেকের 3য় পুরোহিতের মমি যে বের করেছিল তার কি হাল হয়েছিল জানেন তো? জানি। আগের মতোই বেপরোয়া হাসবার চেষ্টা করলেন পাশানবিশ। লন্ডনের চিড়িয়াখানার সেতুতে দাঁড়িয়ে কুমির দেখছিলেন। হঠাৎ পড়ে যান নিচে। উদ্ধার করার পর দেহটা চেনারও উপায় ছিল না। মনে পড়ল ঠিক তখনই, খাবার আগে কুমির মুখোশ পরা সেই লোকটার কথা এতক্ষণ মনে ছিল না প্রফেসরের। পাশানবিশের শেষ কথাটা শোনবার সঙ্গে সঙ্গে মনে পড়ল সেবেক পুরোহিত বেশি সেই বিকট দর্শন লোকটা আচম্বিতে দেখা দিয়েই মিলিয়ে গিয়েছিল অত ভিড়ের মাঝে। কথাটা বললেন প্রফেসর।
তৎক্ষণাৎ ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেল পাশানবিশ। বাকি চারজন শটান দাঁড়িয়ে উঠল। মুখ ভাব দেখা না গেলেও বোঝা গেল পাশানবিশের চাইতেও তাদের অবস্থা সঙ্গীন। ভাঙা ভাঙা গলায় বললেন পাশানবিশ, ঠিক দেখেছিলেন তো? সবেগে ঘাড় নাড়লেন প্রফেসর। কিন্তু আজকে কোনো সদস্যই তো এ বেশ পড়েনি, এ মুখোশ আনেনি, বললেন পাশানবিশ। বাইরের ঠগ নয় তো, ব্ল্যাকমেল করার চেষ্টাও হতে পারে, দুর্বল কণ্ঠে বললেন প্রফেসর। চার সঙ্গীকে দ্রুত কণ্ঠে নির্দেশ দিলেন পাশানবিশ। এক্ষুনি তল্লাশ করা হোক তন্ন তন্ন করে। নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে বহুরূপী জালিয়াত। ঘাড় ধরে যেন এক্ষুনি নিয়ে আসা হয় এখানে। পুলিশে খবর দিলে হয় না? চার গবেষক তড়িৎ পদে উধাও হতেই বলেছিলেন প্রফেসর। রাজি হননি পাশানবিশ। রক্তহীন মুখের পাণ্ডুরতা বরং আরও বেড়েছে। মৃদু শব্দটা শোনা গেল তারপরেই। চকিতে চৌকাঠের দিকে তাকিয়েছিলেন প্রফেসর। দোরগোড়ায় দাঁড়িয়ে সেই মূর্তি, চলন্ত বিভীষিকা, কুমির মুখোশ পরা সেবেক পুরোহিত, জ্বলন্ত চাহনি নিবদ্ধ পাশানবিশের দিকে। মমির পাশেই হুমড়ি খেয়ে বসে পড়েছিলেন পাশানবিশ। থরথর করে কাঁপছিল আপাদ মস্তক। শামুকের মতো ঠেলে বেরিয়ে এসেছিল দুই চোখ। নিঃসীম আতঙ্কে নীল হয়ে এসেছিল মুখ। পাশেই সবাধারে জল জল করছিল জেট পাথর। ফলকে খোদাই কুমির মূর্তি, সাংকেতিক হুঁশিয়ারি। নিচে সেবেক পুরোহিতের আত্মাহীন মমি। দোরগোড়ায় দাঁড়িয়ে জীবন্ত সেবেক পুরোহিত, সেই লোক যাকে ছায়ার মতো দেখেছিলেন কিছু আগেই। পরক্ষণেই মিলিয়ে গিয়েছিল বাতাসে। আর্ত কণ্ঠে চেঁচিয়ে উঠেছিলেন প্রফেসর, এই তো, এই তো সেই। কথাটা শেষ হয়নি। মুহূর্ত মধ্যে ঘরের ওপর দিয়ে যেন বিদ্যুৎ রেখা বয়ে গেল। অদ্ভুত সরীসৃপ ভঙ্গিমায় মূর্তিমান প্রহেলিকা বেশি আততায়ী ছুটে গেল পাশানবিশের সামনে। দীর্ঘ বক্র নখরযুক্ত সাঁড়াশি আঙুলে চেপে ধরল ঘাড়ের মাংস। আতঙ্কে যেন কৃমি কীটের মতো কুঁচকে গিয়েছিলেন পাশানবিশ। গলা থেকে ঘর ঘর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। নিমেষে মুখোশধারীর মুখোশ নেমে এলো কণ্ঠনালীর ওপর। দ্বিধা বিভক্ত হলো চোয়াল। দেখা গেল সারি সারি ধারালো দাঁত। পর মুহূর্তেই বন্ধ হলো চোয়াল। স্তব্ধ হলো পাশানবিশের ঘর ঘরানি। প্রফেসর সেই মুহূর্তে একটা সম্ভাবনায় ভেবেছিলেন, হত্যার অভিনব হাতিয়ার, মুখোশের আড়ালে ছুরির সারি, কামড়ে কণ্ঠনালী ছিন্ন করার নৃশংস পন্থা। ভাবনার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়েছিলেন প্রফেসর। এক হাতে লোকটার ঘাড় খামচে ধরে আর এক হাতে কুমির মুখোশ ধরে টেনে তুলতে গিয়েছিলেন। কিন্তু ঝটকান দিল লোকটা। পিচ্ছিল মুখোশের ওপর দিয়ে হাত পিছলে চলে এলো নাকের ওপর। পরের সেকেন্ডেই পাশানবিশকে ছেড়ে সিধে হয়ে দাঁড়ালো হত্যাকারী। ফিরেও তাকালো না প্রফেসরের দিকে। প্রফেসর শুধু দেখলেন রক্তাক্ত চোয়াল আর রক্ত ঝরা দাঁতের সারি। নিমেষে সেই আশ্চর্য সরীসৃপ ক্ষিপ্রতায় দোরগোড়ায় পৌঁছলো লোকটা এবং অন্তর্হিত হলো বাইরে। বোধহয় সেকেন্ড খানেক থ হয়ে দাঁড়িয়েছিলেন প্রফেসর। অসম্ভব অবিশ্বাস্য সত্যটা উপলব্ধি করতে একটি সেকেন্ডই যথেষ্ট। মাত্র এক সেকেন্ডের মধ্যেই প্রফেসর বুঝেছিলেন চরমতম অলৌকিক ঘটনা ঘটে গেল তাঁরই সাক্ষাতে। প্রমাণ তার হাতের মুঠোয় ধরা দিয়েই উধাও হলো চকিতে। পরক্ষণেই দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়লেন প্রফেসর। কারোর সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই সাক্ষাৎ নরক থেকে দূরে সরে যাওয়া ছাড়া মাথায় আর কোনো চিন্তাও ছিল না। এ ঘর সে ঘর পেরিয়ে পড়লেন রাস্তায়। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে কোথায় গিয়ে যে হোঁচট খেলেন সে জ্ঞানও রইল না। তারপর বিদেশি মাতাল ভেবে এক ট্যাক্সি ড্রাইভার দয়া পরবশ হয়ে তাকে পৌঁছে দিয়ে গেল হোটেলে। পরের দিন কাউকে কিছু বললেন না প্রফেসর। এমনকি পাছে কাগজ খুলে কাল রাতে নৃশংস হত্যাকাণ্ডের খবর পড়তে হয় বললেন না। তদবির করে সেই দিনেই কায়রো থেকে পালালেন, এলেন কলকাতায়। আর মিশনমুখ হননি উত্তর জীবনে। কারণ প্রফেসর সেদিন মুঠোর মধ্যে ধরেও যা ধরতে পারেননি তা আজও ভুলতে পারেন না। আজও নিশার আতঙ্কে চমকে ওঠেন, দুঃস্বপ্নের ঘোরে তাকিয়ে ওঠেন।
শুধু স্পর্শ পেয়েছিলেন প্রফেসর। ক্ষণিকের ছোঁয়া লেগেছিল কুমির মুখে। এক পলকেই তার যুক্তি বুদ্ধির শক্ত নিগড় চুরমার হয়ে গিয়েছিল। অবিশ্বাসের আগল ভেঙে গিয়েছিল। অলৌকিক ঘটনার চরমতম প্রমাণ হাত দিয়ে উপলব্ধি করেছিলেন। প্রফেসর মুঠোয় কুমির মুখ ধরে ভেবেছিলেন মুখোশ ধরেছেন। টান মেরে মুখোশ খোলবার চেষ্টাও করেছিলেন, কিন্তু হাত পিছলে গিয়ে ঠেকেছিল লম্বা নাকে। মুঠোর মধ্যে উপলব্ধি করেছিলেন এমন একটি জিনিস যা কোনো মুখোশে থাকে না, থাকে সজীব দেহে, রক্ত মাংসের মুখে। মুখোশ কি প্রাণ স্পন্দনে স্পন্দিত হয়? হয় না। কিন্তু প্রফেসরের মুঠোয় সেই ভয়ঙ্কর রাতে যা ধরা পড়েছিল তা রক্ত মাংসের জীবন্ত নাক, কুমির নাক। আপনারা শুনলেন লেখক শ্রী অদৃশ বর্ধনের রহস্য গল্প কফিন ক্লাব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পগুলি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে আমাদের গল্পগুলি শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদেরকেও সুস্থ রাখবেন, ভালো রাখবেন। নমস্কার।